অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কথা বলা রয়েছে, যেরকম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কি দাঁড়ালো সেটার ব্যাপারে কথা বলা রয়েছে। আরবিআই এর কয়েকটা পলিসি নতুন করে আপডেট হয়েছে সেটা নিয়ে কথা বলা রয়েছে। বেশ কিছু অর্ডার এসেছে সেগুলো নিয়ে কথা বলা রয়েছে। আইআরইডি এর ব্যাপারে কথা বলা রয়েছে। এছাড়াও রয়েছে পরবর্তীকালে এনএসডিএল আইপিও এর ব্যাপারে কথা বলা রয়েছে। সেখানে সিডিএসএল এর কি বক্তব্য, সেখানে বক্তব্য, ওয়ার্ল্ড ট্রেড সিচুয়েশনে কি রয়েছে সিচুয়েশন সেটা নিয়ে বক্তব্য রয়েছে। বেশ কিছু ভালো ভালো অর্ডার আর রয়েছে সেগুলো নিয়ে কথা, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং কিছু পাওয়া গেছে সেগুলো নিয়ে কথা বলা রয়েছে। ক্রম্পটন গ্রেভস এর ব্যাপারে কিছু কথা বলা রয়েছে। এছাড়া রয়েছে অ্যাকশন কনস্ট্রাকশন কোম্পানি, তার সম্পর্কে কিছু বলা রয়েছে। এছাড়াও আরো বেশ কিছু খবর, প্রচুর ইনফরমেশন ঠাসা রয়েছে। ভিডিওটা টোটাল এবং ফেব্রুয়ারি 2025 টোটাল এই মাসের মধ্যে যে সমস্ত ইনফরমেশন গুলো পাওয়া গেছে, যেগুলো রেখে দেওয়ার মতো, সেগুলো সবকিছু নিয়ে বলার আগে আমি সৌমন স্বাগত জানাচ্ছি। সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। চলো আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোর দিকে, যেগুলো ইমিডিয়েটলি জায়গা। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি। মনিটারি পলিসি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে ডিসিশন নেওয়া হয় যে এই মুহূর্তে ইনফ্লেশন কি সিচুয়েশন রয়েছে, ইকোনমিক গ্রোথ কি সিচুয়েশন রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে থেকে এই মিটিংটা ছিল খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে যে মিনিটস, যে বক্তব্য রাখা হয়েছিল, যে ডিসিশনে আসা হয়েছে তাকে বলা হয় মিনিট। যে মিনিট যে ডিসিশনটা নিয়ে এসেছে, সেই ডিসিশনের যে একদম সারমর্ম সেটা হচ্ছে রেট কাট রিলেটেড। প্রথম ঘটনা ওনারা যেটা বলছেন, ইনফ্লেশনটা আন্ডার কন্ট্রোল, ইনফ্লেশন খুব ভয়ানক অবস্থা নয়। সেকেন্ড ওয়ান, ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ ইমপ্রুভ হচ্ছে, ফলে রেট কাটটা করা হবে। এই যে রেট কাট করা হবে মানে 0.25 বিপিএস করা হবে। মানে ব্যাপারটাকে, রেট কাট কি হয়, রেট কাটের সুবিধা কি? রেট কাটের কথার অর্থ হচ্ছে ইকোনমিটা গ্রোথ করিয়ে দেবো, অর্থাৎ ইকোনমিটা আরো দ্রুততার সঙ্গে তৈরি করে দেবো। মানে কি ব্যাপার হচ্ছে রেট কাট তৈরি হওয়া মানে কি, যখন যারা সমস্ত হোম লোন নেবে বা ইন্টারেস্ট রেট, তারা কি করবে, রেটটা কমে যাবে। ফলে ব্যাংক থেকে, সেন্ট্রাল ব্যাংক যখন রেট কমিয়ে দিচ্ছে মানে সেন্ট্রাল ব্যাংকের থেকে কিন্তু ধার করছে। সেন্ট্রাল ব্যাংক যদি এখানে থেকে থাকে, সেন্ট্রাল ব্যাংক ধার দিচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলোকে। এবার সেন্ট্রাল ব্যাংক বলতে বোঝাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারা টাকা ধার দিচ্ছে। এবং এখানে যখন রেটটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, রেট ডাউন করা হচ্ছে, ফলে এই যে কমার্শিয়াল যেসব ব্যাংকগুলো আছে, তারা যখন লোনিদেরকে ধার দিচ্ছে, তখন বলছে আগে আমি 10% রেটে দিতাম, এখন তোমাকে 9.5% দেবো। যখন একথা বলছে, তখন যারা 10% বলে ভাবছিল নেবো না, তারা 9.5 বা তারও কম যখন হয়ে আসছে, তখন তারা বলছে হ্যাঁ নেবো। ফলে যত লোক এই লোনগুলো নিয়ে যাচ্ছে, তত আলটিমেটলি কিন্তু টোটাল ইকোনমি চেঞ্জ হচ্ছে। কেন ইকোনমি চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু একটু বোঝার ব্যাপার রয়েছে। মানে যখন তুমি একটা লোন যখন নেওয়া হলো, সাপোজ যখন একটা লোন একজন পার্টি, সাপোজ একজন কাস্টমার, সে যখন একটা লোন নিল, সাপোজ মনে করো 10 লক্ষ টাকার লোনটা নিল, তখন এই লোনটা নিয়ে যে যখন কি করছে, লোন নিয়ে বাড়ি বানাচ্ছে। এবার বাড়ি যখন তৈরি করছে, তার মধ্যে কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্টস লাগছে, যেগুলো মেটেরিয়াল বলা হচ্ছে, যেরকম স্টিল, যেরকম সিমেন্ট, যেরকম এটসেট্রা। তার সঙ্গে কিন্তু একটা বড় জিনিস লাগছে, সেটা হচ্ছে লেবার। এই লেবার কথা অর্থ হচ্ছে, যত লেবার যে ইকোনমি ক্ষেত্রে কিন্তু লেবাররা বুস্ট করছে, অর্থাৎ যত সাধারণ মানুষ, মানে মানুষ যুক্ত হচ্ছে, কেউ পেইন্টিং এর জন্য, কেউ প্লাস্টারিং এর জন্য, কেউ ডিফারেন্ট টাইপ অফ কাজের জন্য, তত তাদের কিন্তু ইনকামটা বৃদ্ধি পাচ্ছে। ইনকাম বৃদ্ধি পেলে তারা কি করছে, ইকোনমি বলছে যদি তুমি 1 টাকা তোমার ইনকাম বৃদ্ধি পায়, 3 গুণ ইকোনমিতে ব্যাক করে। অর্থাৎ তোমার যদি 1 টাকা খরচ করে ইনকাম বাড়ে, তখন সে কিন্তু একটা বড় অংশ সে কিন্তু কনজামশনে খরচা করে দেবে। এবং কনজামশন যখন বাড়তে থাকবে, তখন সে কি করবে, অটোমেটিক্যালি তার মধ্যে কিন্তু বাকিগুলো বাড়তে থাকবে। অর্থাৎ যে লোকটা আগের ইনকাম যার ছিল, জাস্ট ফর এক্সাম্পল তার ইনকাম ছিল 10,000 টাকা, সে কি করতো, বুঝে শুনে চালাতো এবং শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে সে কিন্তু কিনতো, এক্সট্রা কিছু কিনতো না। কিন্তু যেই মুহূর্ত থেকে তার ইনকামটা বেড়ে 20,000 হয়ে গেল, তখন সে কিন্তু এক্সট্রা যে সমস্ত খরচ খরচা, যেমন মোবাইল এক্সট্রা কেনা, বিলাসবহুল দ্রব্য কেনা, বা বিভিন্ন ধরনের এমন বস্তু কেনা যেগুলো কিনা স্ট্যাটাস তৈরি করছে, বা ইকোনমি ক্ষেত্রে বলা যেতে পারে যে এক্সট্রা খরচ খরচা বাড়িয়ে দেওয়া, সেইগুলো পরিমাণ যখন সে বেড়ে যাচ্ছে, অবশ্য সেভিংস করছেন, সেভিংস থেকে কনজামশনটা 3 গুণ বেশি হচ্ছে। ফলে কনজামশন বেড়ে গেলেই আলটিমেটলি সমস্ত আসবাবপত্র জিনিসটি কেনা বাড়তে থাকবে, ফলে আলটিমেটলি ইকোনমি গ্রোথ বেড়ে যাবে। প্লাস ইকোনমি আমরা দেখেছি বাজেটের ক্ষেত্রে, ইকোনমি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, কারণ সেখানেও আমরা লক্ষ্য করেছি যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে। 12,75,000 টাকা পর্যন্ত মোটামুটি কোনো রকম ছাড় সেক্ষেত্রে লাগছে না কোনো ট্যাক্স। ফলে এই যে ট্যাক্সের যে খরচাটা হতো, 12,75,000 টাকা যে পেত আগে, তার ক্ষেত্রে যখন তাকে 65,000 টাকা ট্যাক্স দিতে হতো, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এক্সাক্ট অ্যামাউন্ট না হতে পারে, সেক্ষেত্রে সেই 65,000 টাকা যখন তার বেঁচে যাচ্ছে, তার একটা বড় অংশ সে কিন্তু কনজামশন করছে। ফলে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক এই কারণেই বলেছে যে কনজামশনটা, গ্রোথটা বাড়তে চলেছে এবং এটা সার্টেন। ফলে সেক্ষেত্রে রেট কাট করা যেতে পারে। রেট কাট হওয়া কিন্তু ভালো বুঝলাম, ইকোনমি গ্রোথ হচ্ছে ভালো বুঝলাম, কিন্তু সঙ্গে সঙ্গে যাকে ডেকে আনে সে হচ্ছে ইনফ্লেশন।
ইনফ্লেশনটা কিন্তু খুব সাংঘাতিক জায়গা তৈরি করে। যত তোমার রেট কার্ড তৈরি হবে তত তোমার ইনফ্লেশনটা বাড়বে। এবং ইনফ্লেশন কেন বাড়বে? যে লোকটার হাতে 10 টাকা কি 100 টাকা কি 1000 টাকা ছিল এক্সট্রা খরচা করা বিলাসবহুল বস্তুগুলো কেনার জন্য, তার 1000-এর জায়গায় যখন সে 2000 হয়ে গেল, যেখানে আমাদের ভোগ্য পণ্য যেটা রয়েছে কনজাম্পশনে করার জন্য যে পার্টগুলো রয়েছে সেগুলো ফিক্সড, অর্থাৎ এই পরিমাণ বস্তুটা হচ্ছে ফিক্সড, যার দাম মনে করো 10 টাকা। এইবারে যখন আগে 2 জন মাত্র লোক কিনতে পারতো, এখন সেটা 2 জনের জায়গায় 20 জন লোক কিনছে, সকলে কেনার চেষ্টা করছে। ন্যাচারালি সেটা 10 থাকছে না, সেটা তখন বেড়ে গিয়ে 25 হয়ে যাচ্ছে। 25 হতে তাতেও রাজি আছে কেনার জন্য, তখন সেটার বস্তুর দাম বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 35 করিয়ে দিচ্ছে। এবার 35 যখন হচ্ছে, তার মানে কিন্তু 10 টাকা জিনিসের দাম কিন্তু বেড়ে হয়ে গেল 35 টাকা। ফলে ইনফ্লেশন এখানে কিন্তু একটা সাংঘাতিক কাজ করছে, এবং সেই কারণের জন্য কিন্তু এই রেট কার্ডটা নেগেটিভ পয়েন্টও তৈরি করে। এই একটা ব্যাপার দেখা গেল। সেকেন্ড ওয়ান ভীষণ গুরুত্বপূর্ণ রিজার্ভ ব্যাংক যে পলিসিটা নিয়ে এসেছে সেটাকে মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ফোরক্লোজ। ফোরক্লোজ ব্যাপারটা কিরকম? ধরো তুমি একটা লোন নিয়েছো এবং অনেক প্রাইভেট কোম্পানিগুলো, প্রাইভেট এনবিএফসি গুলো, ব্যাংক গুলো তারা এই কাজটা করছে। তোমার লোন যদি মনে করো শুধু ফোরক্লোজ বলে না, এছাড়া তুমি মনে করো নাও যত, জাস্ট ফর এক্সাম্পল 10 বছরের জন্য তুমি একটা হোম লোন নিয়েছো, কিন্তু তুমি 7 বছরের মাথায় তুমি বললে আমি টাকা চলে এসছে, আমি শোধ করতে চাইছি, তখন এর জন্য একটা এক্সট্রা চার্জেস নেওয়া হয়। এই সব চার্জগুলো কিন্তু এক্সট্রা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এমবার্গো নিয়ে আসতে চলেছে, এবং সেখানে বলছে যে এই ধরনের চার্জগুলো অ্যাবলিশ করতে হবে, এগুলো রাখা যাবে না। আসা যাক আমাদের থার্ড পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টে, সেটা হচ্ছে ডো জোন্স, যেটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ডো জোন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি কিন্তু ডাউন হয়ে চলেছে, এবং যাকে বলা যেতে পারে ক্র্যাশ হয়ে যাওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে। মানে একদম প্রায় 500 পয়েন্টের থেকে বেশি, 550 পয়েন্টের কাছাকাছি কিন্তু ডাউন হয়ে গেছে, 1% এর বেশি, কিন্তু 1.05% ডাউন হয়ে গেছে ডো জোন্স। এবং আমরা যদি দেখি ন্যাসড্যাক, সেও 1%, মানে অ্যাপ্রক্সিমেট প্রায় 19,753 চলে এসেছে ন্যাসড্যাক, এবং ডো জোন্স রয়েছে 43,711 মোটামুটি। এবং এই যে 200 পয়েন্টের পর ডাউন হয়ে গেছে কনস্ট্যান্ট, প্রচুর সেলিং প্রেসার দেখতে পাচ্ছি আমরা আমেরিকার ক্ষেত্রে, যে এগুলো সবই কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ পয়েন্ট দেখাচ্ছে, এবং হয়তো মানডেতে আমাদের একটা এফেক্ট পড়তে পারে, আবার সেক্ষেত্রে নাও পড়তে পারে। কারণ আমেরিকান মার্কেটে ডাউন হওয়া মানে ইন্ডিয়ান মার্কেটে এফেক্ট সবসময় হচ্ছে তা নাও হতে পারে। ইন্ডিয়ার ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ওখানে বিভিন্ন ট্যারিফ চার্জ করছে, বিভিন্ন রকম ভাবে ইনকাম বাড়ানোর চেষ্টা করছে, আমেরিকাকে আরো পাওয়ারফুল করার চেষ্টা করছে, সব ঠিক আছে, কিন্তু তাই বলে সঙ্গে সঙ্গে একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, দ্যাট ইজ ইনফ্লেশন। যত এই জিনিসগুলো তৈরি হবে, যত দেশের ইনকাম তৈরি হবে, যত বেশি সিচুয়েশন বেটার জায়গায় যাবে, তত ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা থাকবে। আর ইনফ্লেশন কিন্তু আমেরিকার একটা বিরাট বড় মাথা ব্যথা, সুতরাং সেই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বোঝা গেল এই পয়েন্টটা। ট্রাম্প এবং টেসলা কোম্পানির কর্ণধার যিনি ছিলেন এলন মাস্ক, এদের সঙ্গে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই ইন্টারভিউতে সেই মুহূর্তে এলন মাস্ক বলেছিল যে আমি এই ইন্ডিয়াতে প্ল্যান্ট খুলতে চলেছি, এবং সেখানে কিন্তু টেসলার অনেক প্রোডাক্ট বের করব, এবং সেগুলোর দাম যদি ইন্ডিয়ান রুপিতে 20 লাখ টাকার কাছাকাছি রাখছি। এই বক্তব্যটার সঙ্গে কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্টের একটা মতবিরোধ তৈরি হয়ে গেছে, এবং সেখানে উনি যেটা বক্তব্য রাখছে, উনি বলছেন না, ইন্ডিয়াতে তুমি এক্সপোর্ট করো, কিন্তু কখনো ওখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট করাটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। তো এই ব্যাপারে এদের দুজনের মধ্যে একটা কিন্তু মতবিরোধ সবসময় রয়েছে এই বিষয়টা নিয়ে। কারণ বেসিক্যালি কি হয়েছে, ওদের টেসলার যে দামই হোক, মিনিমাম এই দামে কখনো পাওয়া যেত না, 40 লাখ টাকার নিচে কিন্তু টেসলার কোন রকম কোনো গাড়ি নেই। কিন্তু ইন্ডিয়াতে যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দামটাও কম রাখা হবে। Tesla CEO Elon Musk to give a joint interview to Fox News, and President Trump called out India's high tariffs on imported cars, especially electric vehicles. Now, during the interview, the commander-in-chief acknowledged that Musk has the right to set up a Tesla factory in India. However, he did insist that such a move would harm the U.S. in the long run. Every country in the world takes advantage of us, and they do it with tariffs. It is impossible to sell a car practically. As an example, India. Now, if Musk built the factory in India, that's okay, but that's unfair to us. It's very unfair. Meanwhile, Musk said that India charges about 100% import. যেটা বলছে সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়া যে নিয়ম অনুযায়ী 8000 গাড়ি পর্যন্ত তুমি কিন্তু আনতে পারো, 8000 গাড়ি পর্যন্ত তোমার ক্ষেত্রে চার্জেস হবে অ্যাপ্রক্সিমেট 10 to 15%। কিন্তু যেই মাত্র তুমি 8000 এর বেশি গাড়ি এক বছরের মধ্যে নিয়ে আসছো, তখন তোমার রেটটা কিন্তু 110% হয়ে যাবে। ফলে সেই জন্য চাইছে যে জিনিসটা সেটা হচ্ছে ইন্ডিয়াতে যেন তৈরি হয়, এবং ইন্ডিয়াতে যেন তাহলে ডিমান্ড অনুযায়ী কাজ করতে পারবে। কিন্তু সেইখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা মতবিরোধ। ইন্স্যুরেন্স
প্রেজেন্টলি হেলথ ইন্স্যুরেন্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা রেট হাইক করতে চলেছে। রেট হাইক করার কারণও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এয়ার পলিউশন। স্পেশালি দিল্লির ক্ষেত্রে দেখা গেছে প্রায় আগে যে পরিমাণ রোগী ভর্তি হতো পলিউশনের জন্য, তার তুলনায় প্রায় 20% বেশি রোগী ভর্তি হচ্ছে, এবং ওদের একটা বড় পরিমাণে কিন্তু খরচ হচ্ছে এই লাংস রিলেটেড যে সমস্ত এইগুলোর জন্য, ডিজিজ গুলোর জন্য। এবং ওরা ওই কারণে বলছে যে আমরা 10 to 15% মতো হাইক করতে চাইছি। এটা জানার কথা IRDA তে পাঠানো হবে, এবং ওরা অ্যাক্রিডিটেশন দিলে, ওরা সম্মতি জানালে তবে এটা হবে। তো সেটা এর পরের ব্যাপার, কিন্তু সিচুয়েশন এরকম জায়গায় দাঁড়াচ্ছে। এর ফলে আলটিমেটলি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রিটার্নটা, আমাদের রিটার্নটা হচ্ছে IRDA তে খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওরা কিন্তু এটাকে বাড়াতে যাচ্ছে, ফান্ডটাকে। তোমরা জানো ভালো করে, বা আপনারা জানেন IRDA এর কাজ কি। কাজ হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলো আছে, সোলার এনার্জি স্পেশালি, তাদের ক্ষেত্রে কিন্তু লোন দিয়ে থাকে, এবং এই লোনটা যে দিয়ে থাকে তার জন্য প্রচুর টাকার দরকার পড়ে ওদেরকে, এবং এই টাকাটা জোগাড় করার জন্য 1500 কোটি টাকা কিন্তু ফান্ড বাড়াতে চলেছে। এই ফান্ডটা কিভাবে বাড়াবে? ওরা কি করছে, বন্ড, কিছু 11 বছরের একটা বন্ড তৈরি করছে। বন্ড হচ্ছে মানে কি, এমন ধরনের কিছু ফিক্সড ডিপোজিটের মতো বন্ড তৈরি করছে, সাধারণ মানুষকে কিনতে বলছে এই বন্ডগুলো কেনো, তোমার 11 ভালো পরিমাণ রিটার্ন আমি দেবো। এই বন্ডের একটা ভালো ডিমান্ড রয়েছে, তো এইভাবে কিন্তু ওরা ফান্ডটাকে বাড়াচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন গুরুত্বপূর্ণ পয়েন্ট? IRDA এর ভবিষ্যতে বিজনেসটা আরো বাড়বে, তারই একটা রিফ্লেকশন কিন্তু এই একটা পয়েন্টকে আমার দেখিয়ে দিচ্ছে। চলে আসা যাক আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং। এটা লিফট মেকিং কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং লেভেলের কোম্পানি, যেটাকে বলা হয় এরা কনস্ট্রাকশনের লেভেলে কাজকর্মগুলো করে। বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লেক্সের মধ্যে লিফট গুলো, ইনস্টলেশন গুলো, কাজগুলো করা। প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজকর্মগুলো এদের কাজগুলো করছে। প্রেজেন্টলি যেটা কাজটা, যে অর্ডারটা পেয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ওরা যে অর্ডারটা পেয়েছে, অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট হচ্ছে 420 কোটি টাকা, 420 crores। এই অর্ডারটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সে পাওয়ার ফলে আগামী দিনে আরো ইমপ্রুভমেন্ট আমরা দেখবো অ্যাকশন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আসছে, সেটা হচ্ছে NSDL। এতদিন CDSL কে বলে এসেছিলাম যে একমাত্র মনোপলিস্টিক বিজনেস করে চলেছে বছর পর বছর ধরে, কিন্তু সেই মনোপলিস্টিক আর থাকলো না। NSDL এর IPO আসতে চলেছে, বহু বছর ধরে চর্চা চলছিল আসবে করে, তো খুব রিসেন্টলি আসতে চলেছে। এইটা আসার পরে কিন্তু আমরা দেখতে পারবো যে CDSL এর প্রতিপত্তি কিছুটা কমবে। অবশ্য একটা ঘটনা ঠিক, যে এর মানে এই নয় যে সব শেষ, এর মানে এই নয় কয়েক কোটি, আমাদের এই সিচুয়েশনে 140 কোটি দেশের নাগরিকের মধ্যে 15 থেকে 20% লোকেরও ডিম্যাট অ্যাকাউন্ট নেই। তো বুঝতে পারছো যে কত বড় সংখ্যাটা বাকি পড়ে রয়েছে। ফলে একটা রিটার্ন পাবে, চমক দেওয়া রিটার্ন হয়তো আগামী দিনে ভবিষ্যতে CDSL দেবে না, কিন্তু রিটার্ন তোমাদের দিয়ে যাবে, ডিভিডেন্ড খুব সুন্দর দিয়ে যাচ্ছে। দিকে যাবো, সেটাও মজাদার, সেটা হচ্ছে নিফটি 50 জানো, আমি যখন ETF নিয়ে কথা বলছিলাম তখন বলেছিলাম রিব্যালেন্সিং হয়। ওরা প্রতিবারে কিন্তু রিব্যালেন্সিং করে। এটা প্রেজেন্টলি রিব্যালেন্সিং হতে চলেছে, আমরা দেখবো সেটা 31 মার্চের পরে। দুটো কোম্পানি ঢুকছে নিফটি 50-তে। কোন কোন কোম্পানিগুলো ঢুকছে? যেরকম প্রথম কোম্পানি জোম্যাটো। এই জোম্যাটো ঢোকার সঙ্গে সঙ্গে নিফটি 50 কিন্তু টার্গেট থাকে দেশি এবং বিদেশি বড় বড় কোটিপতিদের, যারা নিফটি 50-তে আসা মানেই কিন্তু কোম্পানিগুলো কিন্তু বড় মাপের ভালো জায়গা নিয়ে রয়েছে। এবং সেটা যখন হচ্ছে তখন সেই সুবাদে অ্যাপ্রক্সিমেট জোম্যাটোতে প্রায় $702 মিলিয়ন আসতে চলেছে। ইনফ্লো বলে এটাকে, টাকাটা ঢুকবে। এবং গেস করছে যেটা আরেকটা কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এরাও নিফটি 50-তে অ্যাড হচ্ছে, তার পরিমাণ $404 মিলিয়ন কিন্তু আসতে চলেছে। এই ইনফ্লো হওয়ার ফলে কোম্পানিটার ইমপ্রুভমেন্ট হবে। এবারে 50টা তো স্টক, 52টা স্টক তো করা যাবে না, দুজনকে আউট করতে হবে। এই কারা কারা আউট হয়ে যাচ্ছে? প্রথম যে এফএম সেক্টরের একটা ভালো কোম্পানি ব্রিটানিয়া, তার পারফরমেন্স খুব একটা ভালো দেখাতে পারিনি বলে ব্রিটানিয়াকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। এবং সেকেন্ড যে একটা কোম্পানি রয়েছে, সে কোম্পানি হচ্ছে BPCL কেও কিন্তু এই নিফটি 50 লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু বাদ যাচ্ছে মানে কোম্পানিটা পুরো স্টক মার্কেট থেকে বাদ হয়ে যাচ্ছে না, এটা 50 লিস্ট থেকে বাদ হয়েছে। এমন ঘটনা ঘটেছে অতীতে যে আবার রিটার্ন ব্যাক করেছে। সুতরাং এটা মানে এই নয় যে এটা খারাপ হয়ে গেল। ক্রম্পটন গ্রেভস কিন্তু খুব ভালো মাত্রায় এগিয়ে চলেছে, ওর গ্রোথ ক্যাপাবিলিটি খুব ভালো। ম্যানেজমেন্ট থেকে খুব ভালো কথা বলছে প্রেজেন্টলি, তারা বলছে যে আমাদের টার্গেট কিন্তু আগামী দিনে ডবল ডিজিটে, মানে 2 ঘরে আসতে চলেছে আমাদের টার্গেট, এবং গ্রোথটাকে আমরা টার্গেট করেছি $1 বিলিয়ন। ফলে আমরা দেখতে পাবো ক্রম্পটন গ্রেভস কিভাবে কাজ করছে। ক্রম্পটন গ্রেভসে আমরা দেখেছি ইলেকট্রনিক পার্টস, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, এবং এরা পরবর্তীকালে সেমিকন্ডাক্টর লেভেলে কাজকর্ম, এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু করেন। ইনফ্যাক্ট কাজ হচ্ছে ওয়াটার যে ট্রিটমেন্ট গুলো করা, সেগুলো হিসেবে 128 কোটি টাকার কিন্তু অর্ডার এসছে ওদের কাছে।
তো এইটা একটা পজিটিভ ব্যাপার, এখানেও একটা ইমপ্রুভমেন্ট আমরা যাবো। সেটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা কোম্পানির নাম হচ্ছে সার্ভোটেক রিনিউয়েবলস। এই কোম্পানিটা আগেও বেশ কবার বলেছি আমি। কোম্পানিটি প্রেজেন্টলি তাদের যে বিজনেসটা আরো বাড়াতে চলেছে, এরা একটা ইন্টারেস্টিং কন্ট্রাক্ট করতে চলেছে। সেই কোম্পানির নাম হচ্ছে ফ্রান্সের কোম্পানি। এই কোম্পানি প্রায় ইভি চার্জিং যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু করবে এবং এই সার্ভোটেক রিনিউয়েবলস, ফলে এই জগতেও কিন্তু পা রাখতে চলেছে। তো ইন্টারেস্টিং এই সমস্ত ব্রেকিং নিউজকে নিয়ে আজকে শেষ হলো। তোমার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, আমাদের অজস্র লাইককে অনুমোদিত করে। আজকে শেষ হলো, নমস্কার।